বন্ধুরা উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি একটি ব্রিটিশ হরর মিস্ট্রি মুভি দ্য ওম্যান ইন ব্ল্যাক। শুরুতেই প্রথমে দেখা যায় আর্থার কিড নামক একজন ব্যক্তি, যিনি পেশায় আইনজীবী, তার দৈনন্দিন কাজে ল ফার্মে এসে প্রথমে তার কলিগদের সকালে সুপ্রভাত জানায়, দৈনন্দিন স্কেডিউল জানতে চায়। পরে সে তার কলিগদের থেকেই জানতে পারে যে তার জন্য মক্কেল যে বহুদিন ধরে তার পেছনে পড়ে আছে, পাহাড়ি এলাকায় গ্যাসের দুর্ঘটনার সে শিকার সহ তার পরিবার এবং পরিবেশের অনেক ক্ষতি হয়েছে। এই বিষয়ে কিছু করার নেই, জন্য আর্থার তাকে কোর্টের তরফ থেকে সুবিধা এবং টাকা পয়সা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। ব্যক্তিটি এবং বিষয়টা একটু বিরক্তিকর, তার জন্য আর্থার একটু স্থিরভাবে কাজগুলো করছে। ব্যক্তির নাম এখানে মিস্টার গার্ডলার। আর্থারের কলিগ জানিয়ে দেয় যে গার্ডলার এসে উপস্থিত হয়ে তার জন্য বসে আছে, অপেক্ষা করছে। আর্থার অন্য ঘরে গিয়ে গার্ডলারের সাথে দেখা করে এবং তাকে জিনিসপত্র বোঝানোর চেষ্টা করে যে জিনিসগুলো সময় লাগবে ব্যবস্থা করতে। গার্ডলার পীড়িত হওয়ার জন্য একটু বিরক্ত বোধ করতে থাকে, এখানে কটু কথা শোনানোর চেষ্টা করে, কিন্তু আর্থার খুব সাবধানে গুলো বলে তাকে হ্যান্ডেল করে। পরে আর্থার কিডের বস তাকে ডেকে পাঠালে সে তার ঘরে যায়। আর্থারের থেকে জানতে চায় যে ব্যক্তি এসেছে সে কি তার মক্কেল। তখন জানায় হ্যাঁ, এবং সব ঘটনা খুলে বিবরণও দেয়। পরে আর্থারের বসে তাকে একটা বড় লম্বা চওড়া স্পিচ দেয়। সে তার ল ফার্মে ভবিষ্যৎ নিয়ে কি ভাবছে, অধিকার নিয়ে কি ভাবছে, ওদের প্রোগ্রেস করতে চায় কি চায় না। আর্থার জানায় হ্যাঁ, একদম সে গম্ভীর। বস বলে যে ছোটখাটো কাজ বাদ দিয়ে তাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব সে দিতে চাইছে, জন্য তাকে লন্ডনের বাইরে যেতে হবে। পাবলো স্টেট বলে একটা জায়গা আছে, বহু পুরনো টাইম থেকে ল ফার্মের ক্লায়েন্ট। খানের কর্তা মিস্টার রাবলো অনেক বছর আগে মারা গেছে। একজন চায়নার ব্যবসায়ী ছিল। সপ্তাহখানেক আগে তার বিধবা পত্নী 72 বছর বয়সী বয়স্ক মহিলা অকাল মৃত্যু হয়েছে। আর্থারের কাজ হবে সে সেখানে গিয়ে বাড়িটাকে অকশনে দিয়ে বিক্রি করা, এখানে সমস্ত বৈধ কাগজপত্র ব্যবস্থিত করা এবং এখানে নিয়ে আসা। বস একটা বড় বাক্স দেখিয়ে এখানে আর্থারকে জানায় ড্রবলো যে তাদের সাথে এতদিন রূপে ছিল এবং এই ফার্মের জন্য অনেক কিছু করেছে, সেটা তার প্রমাণ। যে ড্রবলো মারা গেছে তো ওখানে হয়ে গেছে, কিন্তু তার পরিবারে কেউ না থাকায় লাস্ট রাইট পারফর্মের এখানে আর্থারকেই থাকতে হবে। তাকে দফন করতেও যেতে হবে, সেখানে লোকাল লোকও থাকবে তার সাহায্যে। সবকিছু ঠিকঠাক হতে থাকলে 1 সপ্তাহের মধ্যে সে সব গুছিয়ে নিতে পারবে। তার বলে যে তার এখানেও অনেক কাজ আছে, আর এটা যদি এত গুরুত্বপূর্ণ হয়ে থাকে তার বসকে যাওয়া উচিত। বলে বাহানা করে যে সে কোনোভাবেই যেতে পারবে না, সে এখানের প্রতিনিধিত্ব করে, সে এখানের বস। ক্যারিয়ারের এই সুযোগ সে যদি হাতছাড়া করে দেয় তাহলে কোনোদিনই এগোতে পারবে না। এদিকে দেখা আর্থার তার বাড়িতে ফিরে এসেছে এবং সে বিবাহিত এবং 2 সন্তানের পিতা। বছরের শিশুপুত্রের নাম হচ্ছে এডওয়ার্ড, মাসের কন্যা সন্তানের নাম হচ্ছে উইন। ঘরে আসা মাত্রই সকলে তার সামনে চলে আসে। ছোট ছেলে এডওয়ার্ড এখানে গৃহ পরিচারিকা বেসির বলে যে সে খেলতে খেলতে তাকে ধাক্কা দিয়েছে। বেসি প্রোটেস্ট করে বলে যে সে এরকম করেননি। তার পত্নী তখন সামলে বলে যে বেসি হয়তো করেননি, বাচ্চারা ছিল তাদের মধ্যে কেউ করেছে। বেসি বলে মেয়েটি এখানে সামান্য বিশেষ মানুষ, সে বাড়ির সমস্ত কাজই করে নেয়। আর্থার পত্নীর এটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তার মনে হয় সে 2টো বাচ্চা সামলাচ্ছে না 3টে বাচ্চা সামলাচ্ছে। পর আর্থার তার ছেলেকে কোলে বসিয়ে নামক একটি বাদ্যযন্ত্র দিয়ে তাকে খুশি করে, তাকে বাজিয়েও দেখায়। খুশি হয়ে সেটা তার মাকেও বাজিয়ে দেখায়, আর তার মা বলে বেসিকে দেখাতে। ঘর থেকে চলে গেলে এখানে আর্থার তার পত্নীকে সব ঘটনা জানায়। ল ফার্মে বস তাকে কিসের দায়িত্ব দিয়েছে এবং এটাও বলে এটা তার ভবিষ্যতে ক্যারিয়ারের উন্নতির জন্য। তাকে এইসব কাজের জন্য লন্ডনের বাইরে যেতে হবে, সিংফোর্ড নামক একটি জায়গায়। সে সপ্তাহখানেকের মধ্যে ফিরে আসবে। পরে দেখায় আর্থার কিড তার গন্তব্যের দিকে যাচ্ছে ট্রেনে করে। তার কোচের মধ্যে স্যাম টুবি নামক একজন সহযাত্রী সে পেয়ে যায়। চারিতায় প্রথমে আর্থার সেই ব্যক্তি থেকে দূরত্ব জানতে চায় সিংফোর্ডের। ব্যক্তি জানায় স্যাম টুবি নামক যে সে সেখানেরই বাসিন্দা, 8 ঘন্টার বেশি আরো সময় কিছু লাগবে এখানে পৌঁছতে। টুবি দেখতে পায় যে একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পড়ে গেছে মাটিতে, এটাতে তুলে আর্থারকে দিয়ে দেয়। স্যাম কথা বলা শুরু করে, জিজ্ঞেস করে সে পেপারে দেখলো মিস্টার ড্রবলো বলে লেখা, জানতে চাই সে কি তাদের কোনো সম্বন্ধী হয়। তোরা আর্থার জানায় না, তাদের উকিল হয়। মানে যে মিস্টার ড্রবলো বহু বছর আগে মারা গেছে এবং তার বিধবা পত্নী 72 বছর বয়সী বয়স্ক মহিলা সপ্তাহখানেক আগে মারা গেছে, যার নাম অ্যালিস ড্রবলো। সেখানে তার লাস্ট রাইট পারফর্মে থাকবে, বাড়ি বিক্রিতে সহযোগিতা করবে এবং সেখানে ডকুমেন্টস বৈধ পত্রগুলো সামলাবে। দায়িত্বই সে পেয়েছে। আর্থার জিজ্ঞেস করে স্যামকে যে সে নিশ্চয়ই মিসেস ড্রবলোকে চেনে। স্যাম জানায় যে হ্যাঁ চিনতো, কিন্তু কিছু দিন ধরে মারা যাওয়ার আগে থেকেই তার সাথে কোনো কথাবার্তা দেখা সাক্ষাৎ অনেকেরই হয় না। অর্থাৎ জানায় যে সে হ্যাঁ ব্যাপারটা বুঝতে পারছে, তার পরিবারের কেউই ছিল না, হয়তো একজন একান্ত প্রিয় মানুষ ছিল, হয়তো সেখানে লোকজনদের সাথেও মেলামেশা কম করতো। স্টেশনে নেমে হাঁটতে হাঁটতে আর্থার জিজ্ঞেস করতে থাকে মিস্টার স্যামকে যে আর কতটা দূরে আছে শহরতলি কসবা। মিস্টার স্যাম জানায় যে আরো 8 মাইল দূরে এখান থেকে গাড়ি ঘোড়া করে তাদের যেতে হবে। ওর স্টেশন থেকে বেরোলে মিস্টার স্যাম জিজ্ঞেস করে যে কি করে আর্থার যাবে সেখানে। আর্থার জানায় যে সে কোনো ক্যাব বুক করে নেবে। বুঝতে পারে যে তার কোনো প্ল্যান নেই, সে অন্য কোনো ভাবে যেতে চাইছে, স্যামকে এখানে বিরক্ত করতে চাইছে না। আর তখন বলে কোনো ব্যাপার না, সে তাকে সাহায্য করে দিচ্ছে। গাড়ি নিয়ে তার ড্রাইভার চার্লি চলে এসেছে, ড্রপ করতে কিছু মাইন্ড করবে না। যেতে যেতে স্যাম টুবি
এখানে বলতে থাকে ওর জায়গাটা ভালো কিন্তু ছোট বাজার এলাকা, বেশি দিন থাকার মতো বা ঘোরার মতো কিছু দেখার মতো নেই। আর্থার জানায় যে না, মোটামুটি তাকে এক সপ্তাহের মতো থেকে কাজ করতে হবে, ড্রপলোর বাড়িটাও বিক্রি করতে হবে এবং অন্যান্য জরুরি কাগজপত্র ব্যবস্থিত করতে হবে। টুবি জানায় যে বাড়িটার নাম হচ্ছে ইলমার্স হাউস। আর এখানে বিদায়ের সময় টুবি তাকে তার কার্ড দিয়ে বলে যে এখানে সে নতুন এসেছে, কিছু জানে না, যে কোনো কিছুর প্রয়োজন হলে সে যেন তাকে মনে করে, ভালোই লাগবে তাকে সাহায্য করতে। দেখে দেখা আর্থার একটি হোটেলে থাকতে এসেছে। সেখানের মালিক প্রেস্টনের সাথে কথা বলে, জানায় যে তাকে টেলিগ্রামও পাঠানো হয়েছিল তার ল ফার্মের তরফ থেকে। আর্থার কিড সে একজন উকিল, জানায় যে হ্যাঁ সে তার পত্র পেয়েছে, তার রুমও তৈরি আছে। ও সে তাকে ঘরে নিয়ে গিয়ে তাকে সমুদ্র তীরবর্তী ছোট এলাকা একজন উকিল কি ঘুরতে এসেছে না কাজে এসেছে ও জানিয়ে দেয় যে জানলা যেন না খুলতে হয়। তার সমুদ্র তীরবর্তী এলাকা ঝোপঝাড় থেকে ফ্রেডস নামক পোকামাকড় উড়ে আসে, যা খোলা থাকলে ঘরে ঢুকে আসবে আর তাদেরই সমস্যা হবে। তার জানায় যে সে তার কথাগুলো মনে রাখবে আর সে উকিল মিসেস অ্যালিস ড্রপলো মৃত্যু হয়েছে, তা খানেক হয়েছে আর সে তার এখানে লাস্ট রাইস পারফর্মে থাকবে, ঘর বিক্রি করবে এবং তার বৈধ কাগজপত্র হ্যান্ডেল করবে, তাদের জন্যই এসেছে। তারা শোনা মাত্রই প্রেস্টন চমকে যায়। তাকে জানে কিনা জানতে চাইলে উত্তরে প্রেস্টন বলে না, সে চেনেও না জানেও না। যেতে বলতে থাকে আর 40 মিনিটের মধ্যে রাতে ডিনার শুরু হতে চলে, আরও আগে কিছু মানুষ সুরাপানের জন্য তৈরি হচ্ছে, সে চাইলে আসতে পারে। হোটেলের মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছু সময় জানিয়ে দেয় তাকে। আর্থার জানায় যে না, তাকে এখন কিছু চিঠিপত্র লিখতে হবে, কিছুক্ষণ সময় বাদে সে আসছে। পরের দিন সকালেই দেখায় যে মিস্টার আর্নল্ড প্রেপ্রোল বলে একজন ব্যক্তি আসে। ফার্মের বস মিস্টার স্পিড কিছু দস্তাবেজ এবং পত্র দিয়ে পাঠিয়েছে। এটা এখানে আর্থার তাকে হ্যান্ড ওভার করে বলে গাড়ি অকশন তোলার দায়িত্ব এখন তারই। পরে দেখায় আর্থারকে আর্নল্ড প্রেপ্রোলকে নিয়ে এখানে লোকাল চার্চে যায়। পরে দেখায় যে কফিন চলে আসে অ্যালিস ড্রপলোর। পরে চার্চের মধ্যে ফাদার লাস্ট রাইট পারফর্ম করতে থাকে, স্পিচ দেয়, ভালো কথা বলে। কিছু মানুষও শেষ কৃত্যে থাকে। এখানে ফাদারের স্পিচ শুনতে শুনতে খেয়াল করে একজন আপাদমস্তক কালো পোশাক পরিহিত মহিলা তার দিকে তাকিয়ে আছে। তার দিকে তাকায় কিন্তু কোনো কথা বলে না। কোন পরে সে আবার তার দিকে তাকালে সেখানে সে তাকে দেখতে পায় না। পরে দেখায় যে অ্যালিস ড্রপলোকে শেষবারের মতো দফন করা হয়, তবেই তার লাস্ট ফেয়ারওয়েল হয়ে যায়। দফন করার সময় তখনও আর্থার করে যে কালো পোশাক পরিহিত মহিলা দূর থেকে তাকে দেখছে, কেউ তার দিকে তাকিয়ে থাকে আর তার মনে প্রশ্ন আসতে থাকে যে সে কে। মনে মনে ভাবে যে অ্যালিস ড্রপলোর হয়তো দূরের কোনো সম্বন্ধী হবে। তো সম্পূর্ণ হয়ে গেলে আর্থার কিড বলতে থাকে আর্নল্ড প্রেপ্রোলকে, সবাই বলছিল যে অ্যালিস ড্রপলোর কোনো সম্বন্ধী নেই, একজন আপাদমস্তক কালো পোশাক পরিহিত মহিলাকে দেখেছে। ভেতরও অনেক দূরে দাঁড়িয়ে ছিল, অনেক সময় দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল। প্রেপ্রোল তাকে দূর থেকে দেখতে পায় কিন্তু না দেখার ভান করে বলে এরকম কিছু নেই, তার কোনো সম্বন্ধী নেই, তারা সকলেই জানে। সে খেয়াল করে যে কিছু বাচ্চা দূর থেকে দাঁড়িয়ে নতুন লোকেদের দেখছে, আর্থারকে দেখছে। মানে আর্নল্ড প্রেপ্রোল ভয় পেয়ে সেই বাচ্চাদের দূর দূর করে তাড়িয়ে দেয়। সরে বলতে থাকে যে এরকম হওয়াটা ঠিক ছিল না, সেই মহিলায় বাচ্চাদের না দেখলে ভালো হতো। উত্তেজিত হতে দেখে, কষ্ট পেতে দেখে আর্থার জিজ্ঞেস করে যে কি হয়েছে, তার কি শরীর অসুস্থ বোধ করছে। সে বলে যে কালো পোশাক পরিহিত মহিলা এখান থেকে চলে গেছে, দূরের কোনো সম্বন্ধী ছিল, এরকম ব্যবহারে সে ভয় পেয়ে গেছে। তার এখানে পেপ্রোলকে প্রশ্ন করতে চাইলেও আর্নল্ড প্রেপ্রোল তাকে এখানে অ্যাভয়েড করে চলে যায়। দিকে দেখা আর্নল্ড প্রেপ্রোল আর্থার কিডকে নিয়ে তার অফিসে এসেছে। যে সে বাড়ির অকশনের কথা বলছিল সেটা সে বুঝেছে, সে সামলে নেবে। মানে তার নিলামিরই কাজ আছে, কি বৈধ কাগজপত্র এগুলো আর্থারকে দেখতে হবে। আর্থার বলে হ্যাঁ সে সেই জন্যই এসেছে, যেহেতু নতুন, খুব ভালো হতো আর্নল্ড প্রেপ্রোল যদি তার সাথে গিয়ে সেই বাড়ি তাকে দেখেই যেত। হঠাৎই চমকে উঠে এই কথাটা প্রেপ্রোল একটু জোর গলায় বলে কোনোভাবেই না, দিকে কোনোভাবেই যাবে না। সেই বাড়ির চাবি বের করে সে তাকে ধরিয়ে দেয়, বলতে থাকে কিন্তু সে যেহেতু নতুন, তার সাথে কোনো সহযোগী ক্লার্কও দিয়ে দেয় তাহলেও ভালো হয়। থেকেই তো শুনলো যে এখান থেকে অনেকটা দূরে এলাকা, সমুদ্র নদীর জল চারিদিক থেকে আসে, তো মধ্যখানে তার প্রপার্টি। বলে হ্যাঁ ইলমার্স হাউস, জোয়ারের সময় সেখানে যাওয়াও যায় না, পথ একেবারে জোয়ারের জলে ভেসে যায়। সে কেকউইক বলে একজন ব্যক্তিকে তার জন্য দিয়ে দেবে, সে একজন ভরসাযোগ্য মানুষ, তার গাড়ি চালায়, এই কদিন এখানে থাকার তাদের জন্য সে তাকে সাহায্য করে দেবে। দেখে আর্থার ঘর থেকে বেরিয়েছে এবং বাজারের মধ্যে দিয়ে যেতে যেতে দেখে তার এলাকায় লোকাল মানুষ ছাড়া অনেক যাযাবর মানুষও আছে, বড় কাঠ বোঝাই ট্রাক হচ্ছে, সেগুলো দেখে যাযাবর মানুষগুলো বড় সেটা দেখছে। দড়ির বাঁধন খুলে যাওয়ার জন্য কিছু বড় গাছের গুঁড়ি পড়তে থাকে, ছোট্ট বাচ্চা মেয়ে সেই গাছের গুঁড়ির নিচে চলে আসে, আহত হয়। তো আরো বেশি কাঠ পড়ে ক্ষতি হওয়ার আগে সেই মেয়েটিকে বাঁচিয়ে নেয়। মেয়েটির মা বাবা এবং লোকালের হাতে তাকে তুলে দেয়। ট্রাকের লোক সেই গাছের গুঁড়িগুলো বাঁধতে গেলে দুমদাম করে কিছু গাছের গুঁড়ি পড়তে থাকে, বাচ্চা মেয়েটি সত্যি এখানে প্রাণে বেঁচে যায়। পরে দেখায় শ্যাম টুবিধারের কাছে চলে এসেছে, তাকে সাবাসী দিয়ে বলে অনেক ভালো কাজ করেছে। সে একজন মানুষ ছিল কিন্তু মেয়েটাকে বাঁচানোর জন্য সেই ছুটে গেছে। যেহেতু নতুন, আশেপাশে
আশেপাশের লোকেরা এখানে ভুলও বুঝতে পারতো এবং ক্রাউড তাকে মারারও চেষ্টা করতে পারতো। জানায় যে সামনে ছোট বাচ্চা ছিল, সে আর কিছু ভাবতে পারেনি, ওখানে কাউকে তো এগিয়ে গিয়ে উদ্ধার করতেই হতো। যে বাচ্চা মেয়েটি বড় কোনো ক্ষতি হয়নি, একটু পায়ের মধ্যেই চোট লেগেছে যা। পর আর্থারকে মাথা ঠান্ডা করার জন্য মিস্টার স্যাম ড্রিঙ্কের অফার দেয়, তারা দুজন ড্রিঙ্ক করতে যায়। জানতে চায় লাস্ট রাইড গুলো কেমন ছিল, ঠিকঠাকভাবে হয়ে গেছে তো। আর্থার জানায় যে হ্যাঁ, একটা কথা ভুল বলেছিল যে তার পরিবারের কেউ নেই। লাস্ট রাইডের সময় অনেক দূর থেকে একজন আপাতমস্তক কালো পোশাক পরিহিত মহিলাকে দেখেছে, কোনো কথা বলেনি কিন্তু দূরে দাঁড়িয়েছিল। কথাটা শোনা মাত্র এখানে স্যাম চমকে যায়, কথা ঘুরিয়ে দেয়, সে হয়তো ভুল দেখেছে। পরে বলে যে তারও ব্যবসা আছে, তাকেও কাজে যেতে হবে। পর বিদায় নিয়ে চলে যায়। পরে দেখা আর্থার ব্রেকফাস্ট করার জন্য একজন ব্যক্তির সাথে বসেছে। এই ব্যক্তি তাকে নতুন দেখে কথা বলতে থাকে। এটাও জানায় সকালে একটি যাযাবর ছোট মেয়ের বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। একজন যুবক ব্যক্তি নতুন এখানে এসে বাঁচিয়ে নিয়েছে তাকে। তার বলে হ্যাঁ, সেও সেই দুর্ঘটনাটা শুনেছে, নিজে সে বাঁচিয়েছে সেই কথা সে জানায় না। ব্যক্তি বলে যে এভাবে বাঁচিয়ে কোনো লাভ নেই, প্রচুর যাযাবর ব্যক্তি আছে, ছোট যেহেতু বাজার এরিয়া, এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে, জিনিসপত্র চুরি করতে থাকে, এরকম অনেক বড় বড় দুর্ঘটনা ঘটেছে। তো বাচ্চারা আর বড়রা অনেকে নিহত হয়েছে। তুই জানতে চায় আর্থারের পরিচয়, যে সে এখানে কি করতে এসেছে, ঘুরতে কাজে। উত্তর আর্থার জানায় সে একজন উকিল। অ্যালিস ড্রাবলোর ইলমার্স হাউস সে এখানে বিক্রি করতে এসেছে, তার কাগজপত্র বৈধভাবে সে হ্যান্ডেল করবে। তাটা শুনে সেই ব্যক্তিও চমকে যায় এবং চুপ করে যায়। তার সেই বিষয়ে জানতে গেলে ঘুরে সেখানে উপস্থিত থাকা তখন টুপির কথা বলে যে সে এখানে কাউন্টির বেশিরভাগ জিনিসই কিনে ফেলেছে। একজন বিশাল বড় লোক মানুষ, দেখে মনে হচ্ছে তার দিন ভালো গেছে, অনেক পোষ্য জন্তু জানোয়ার কিনেছে, অনেক জমি জমাও আছে। তার এখানে অ্যালিস ড্রাবলো ইলমার্স হাউসের কথা আবার জানতে গেলে সে কথা ঘুরিয়ে দেয়। পরে দেখা আর্থার খাওয়ার জায়গা থেকে বেরিয়ে একটা ঘোড়ার গাড়ি করে মানুষ তার জন্য অপেক্ষা করছে। পরিচয় দিয়ে বলে তার নাম এখানে কেকওয়েক, আর্নল্ড পেট্রোল পাঠিয়েছে তার দেখভালের জন্য, এই কদিন সে তার সবারই হবে। তার নিজের পরিচয় দিয়ে গাড়ির মধ্যে উঠে পড়ে। আর্থার জিজ্ঞেস করতে থাকে যে এখান থেকে কসবা কতটা দূর। কেকওয়েক জানায় সে তাকে কুইকও বলতে পারে, এটা তার শর্ট নাম। বলে যে নির্ভর করে বাড়ি কিরকম আর কি সময় চলছে। জোয়ারের সময় হলে যেতে অনেকটা সময় লাগে, পথ তখন ডুবে থাকে জলে। আগেও সেই বাড়ির মালকিনকে নিয়ে জায়গায় ঘুরতে গেছে, একবার এখান থেকে বাইরে বেরিয়েও তারা ঘুরতে গেছে। কিছুদিন আগে যখন ট্রেভলো সুস্থ ছিল সে তাকে ডেকে নিত, তারপর তাকে নিয়ে ঘুরতে যেত। খানেক আগেই তার মৃত্যুর খবর শুনে সেও খুব দুঃখিত হয়েছিল। পরে দেখায় যে তারা কসবার মাঝখানে চলে এসেছে। তার মধ্যে দিয়ে যেতে যেতে আর্থার জিজ্ঞেস করতে থাকে কেকউইক থেকে কুইক কি করে হলো। কেকউইক জানায় যে এই নামটা বড়, নিজে এটাকে ছোট করে কুইক করে দিয়েছে। এটাও জানিয়ে দেয় যে কসবাটাকে 9 লাইফ কসবা বলে। তাহলে যেমন 9টা জীবন হয়, সবাই কল্পনা করে থাকতে গেলে বাকি মানুষদেরও এরকম 9টা জীবন হাতে নিয়ে চলতে হয়। এখানে প্রচন্ড কুয়াশা এবং ধোঁয়াশা থাকে, জোয়ার ভাটার সময় একেবারে বিচ্ছিন্ন হয়ে যায় কসবা বাকি শহরের থেকে। তার বলে শুনেছে যে এখানে অনেক মানুষ মারা গেছে এই কসবার এখানে। কতজন জানতে গেলে এখানে কুইক কথা ঘুরিয়ে দেয়, জানায় যে তারা চলে এসেছে বাড়ির কাছে। পরে কুইক আর্থারকে নিয়ে আর হাউসের চাবি খুলে তাকে ভেতরে নিয়ে আসে। ড্রাবলোর রুম দেখায় তাকে, যেই সোফার পাশে সে এখন দাঁড়িয়ে, সেখানে সে তার মৃতদেহ প্রথম দেখেছিল। এই বাকিদের এই কথাটা জানিয়েছিল যে তার মৃত্যু হয়েছে, তার জন্য জিনিসপত্র এনে দিত আর নির্দেশে। কিন্তু সে সকালে এসেছিল 1 সপ্তাহ আগে আর ভেবেছিল যেমন অ্যালিস ড্রাবলো তাকে সুপ্রভাত জানায় আজকেও জানাবে, কিন্তু তা হয়নি। সেদিন মৃত্যু হয়ে গেছিল, ব্যতিক্রম ঘটেছিল। কেট বলে যে বাড়ির মধ্যে কোথাও সে আলো দেখতে পাচ্ছে না, কি বিদ্যুতের ব্যবস্থা নেই। পরে কুইক আর্থারকে বিজলি বাতি ঘরে নিয়ে যায়, টারবাইন ঘুরিয়ে আলো জ্বালিয়ে দেয়। থাকে যে মিস্টার ড্রাবলো যে ছিল বড়লোক এবং শৌখিন মানুষ ছিল, আয়না থেকেও সে ব্যবসা করতো। বাড়ি দেখেও সে নিশ্চয়ই বুঝেছে যে যথেষ্ট বড় সুন্দর ঘর, ওভাবে গোছগাছ করাও আছে। দুঃখের বিষয় মিস্টার ড্রাবলো এগুলো ছাড়াই মারা গেছে। সে ব্যবসার সময় তখন কাজে ছিল যখন সে মারা যায়। বিধবা পত্নী এতদিন বেঁচে থাকার পর একাই মারা যায়। পরে কুইক বলে যে 3টে থেকে 4টের মধ্যে সে আবার এখানে চলে আসবে, জোয়ার ভাটার আগের সময় যেন তার জন্য তৈরি থাকে। চলে যাওয়ার পরে এদিক ওদিক ঘুরে দেখতে থাকলে আর্থার আবার খেয়াল কর পদমস্ত কালো পোশাক পরিহিত মহিলা সেখানে আবার উপস্থিত আর তার দিকে তাকিয়ে আছে, দিকে এগিয়েও আসছে। মান্য কাছে এলে আর্থার এখানে বুঝতে পারে যে মহিলার মধ্যে কিছু একটা অস্বাভাবিক আছে। তাকে সাধারণ মানুষের মতো দেখাচ্ছে না, চোখ মুখে রাগ ঘৃণা সব স্পষ্ট আছে। এই দৃশ্য দেখে ভয় পেয়ে ঘরের মধ্যে ঢুকে গিয়ে দরজা লক করে হাঁপাতে থাকে। তারপরে আর্থার এখানে সারা বাড়ি ঘুরে ঘুরে দিক চেক করে নেয়। সে আবার সেই স্টাডি রুমে চলে আসে, মানে সে একটি রেকর্ডার দেখতে পায়। সেই রেকর্ডারে নিজের পরিচয় পত্র দেয়। ওর এখানে সে ফেসে গেছে, তার ভালো লাগছে। সে মাঝখানে এরকম কিছু হাসে, কথা বলে নিজেই হাসে। রেকর্ড করার পর সে আবার তার নিজের রেকর্ড করা কথাগুলো শুনে হাসে। সে এদিক ওদিক দেখে এবং দেখে কোনো কিছু রেকর্ড করে থাকা জিনিস ভয়েস ওভার শোনার জন্য সে চালু করে শুনতে থাকে। সেই রেকর্ডে শুনতে পায় অ্যালিস ড্রাবলো বলছে এর কথা যে সে তার মালপত্র এনে দেয়, সেটা খুব ভালো। ছেলেটাও খুব ভালো, তার সাথে ভালো ব্যবহার করে। ধরনের হলুদ সাবান সে এনে দিয়েছিল জামাকাপড় পরিষ্কার করার জন্য, খুবই ভালো। পরে ঘুরিয়ে আবার অন্য রেকর্ড শোনে, মানে সে বলতে থাকে যে কুইক তো কাল সারা দিন রাত আসেনি, পর্যন্ত অপেক্ষা করেছে 3টে 4টে, কিন্তু তখনও তার দেখা পাওয়া যায়নি। এই দিন সেই রাত তার খুব ভয় লেগেছিল, সে একেবারে একা ছিল, কোনো ভিজিটারের দেখা সে পায়নি। পরে তার
ঘর থেকে বেরিয়ে গিয়ে টিকের জন্য অপেক্ষা করতে থাকে। তার আসার সময় হয়ে গেছে। হাঁটতে হাঁটতে সে খেয়াল করে কুয়াশা ধোঁয়াশা তাকে ঘিরে ফেলছে। জোরে ঘোড়ার গাড়ির আসার আওয়াজ পাওয়া যাচ্ছে। পুরুষ মহিলা জোরে জোরে চিৎকার করছে এবং একটি বাচ্চাও জোরে চিৎকার করে মা মা বলে ডাকছে। তো চারিদিকে দেখতে পায় না, কিন্তু এই শব্দগুলো শুনে ভীষণভাবে আতঙ্কিত হয়ে যায়। সে এদিক ওদিক ছুটতে থাকে। সেই কসবার চর জলের দিকেও এগিয়ে পায়ে জল লাগায়। সে আবার পিছিয়ে আসে। ঘোড়ার গাড়ির আওয়াজ শুনে সে ভাবতে থাকে হয়তো কুইক আসছে, তাই সে তাকে নাম ধরে ডাকতে থাকে। তাকে সে কাছাকাছি আছে, তাকে সাড়া দেয়, কারণ কুয়াশায় সে কিছুই দেখতে পাচ্ছে না। সেই অনির্দিষ্ট আওয়াজগুলো অবয়বহীন ভেসে আসে। দেখতে না পাওয়ায় ভীষণভাবে এখানে আর্থার কিড ভয় পেয়ে যায়। উড়ে আবার ঘরের কাছে চলে যায়। উনি দেখায় কুয়াশা একটু কমলে সেখানে কুইক চলে এসেছে। বলতে থাকে যে একটু দেরি হয়ে গেছে, কুয়াশা আর এই জোয়ারের জন্য প্রায় শুরু হতে চলেছে। তার আর তার ঘোড়ার একটু ভয় লাগছিল, তাই সে একটু কমার সে অপেক্ষা করছে। তারপর এসেছে বলে আর্থারকে ভয় না পেতে সে তার সাথেই আছে, তাকে ছেড়ে যাবে না। তারপর নিজের গাড়িতে তুলে আর্থারকে এখানে তার গন্তব্যে পৌঁছে দেয়। গন্তব্যে পৌঁছে দিয়ে এখানে কুইক জিজ্ঞেস করতে থাকে কতক্ষণ সময় লাগবে। পরে আর্থার জানায় যে সে সময় জানে না, বেশি বা কম কোনো কিছুই হতে পারে। কুইক বলে তার প্রয়োজন হলে সে যেন তাকে কল করে ডেকে নেয়। যে জায়গায় যাওয়ার আগে আর্থারের মনে নানা রকমের চিন্তা ভাবনা চলতে থাকে। এগুলো কিছুক্ষণ আগে সে এক্সপিরিয়েন্স করে এসেছে। এগুলো নিয়ে ভেবে ভেবে বিষয়টা খুঁজে বার করবে সিদ্ধান্ত নেয়। তারপর চুপি চুপি নিজেই কিছু তদন্ত করবে সেটা সিদ্ধান্ত নিয়ে এগিয়ে পড়ে। তার এখানে সেই লোকাল চার্চে চলে যায়। এখানে গিয়ে অনেক শিশুর সমাধি দেখে, ভাবে যে বড়দের থেকে এখানে শিশু মিত্র অনেক বেশি হয়েছে। আসার পর যাদের সাথে পরিচয় হয়েছে তাদের নামে রোগদের কবর দেখে সে অবাক হয়। এরপরই দেখায় যে আর্থার বিকেল গড়িয়ে সন্ধে করে পেট্রোল আর স্যাম টুবির কাছে গেছে। মানে কি মাফও চায় যে তার আসতে অনেক দেরি হয়ে গেছে। তারা যে কথাবার্তা বলছিল, ব্যবসা করছিল, সে এসে বাধা দিল, তার জন্য মাফ চাইছে। দুজনেই বিনয় স্বরে বলে যে কোনো ব্যাপার না, ঠিক আছে। এই যে কাজ করতে গেছিল সেটা আশা করি হয়েছে। তাদের এখানে কিছুক্ষণের জন্য চুপ হয়ে আর্নাল্ড পেট্রোল বলে যে কোনো ব্যাপার না, করছে যে আজকে কাজের দিনের শুরুপত্র গুছিয়ে নিতে পারছে আস্তে আস্তে করে। আর্থার দুজনকে বলে যে আবার সেই কালো পোশাক পরেই তো মহিলাকে দেখেছে, সত্যি খুব অস্বাভাবিক। সে তার থেকে কি চাইছে এখনো বুঝতে পারছে না, তাকে বারবার দেখা দিচ্ছে। কথাটা শুনে আর্নল্ড উত্তেজিত হয়ে যায়। তাকে থামিয়ে বলে আস্তে ধীরে নিঃশ্বাস নিতে, হয় না পেতে এমন কিছুই হয়নি। এখানে স্যাম আর আর্নল্ড দুজনেরই ল্যাঙ্গুয়েজ কথাবার্তা সবকিছু লক্ষ্য করতে থাকে। ততক্ষণে সে বুঝতেই পারে যে অনেক মানুষ তার থেকে কিছু লুকাচ্ছে, বাড়িতে কোনো একটা রহস্য আছে। পোশাক পরিহিত মহিলাও রহস্যজনক মহিলা বলে ইলমার্স হাউসের ব্যাপারে এড়িয়ে যায় বিষয়ে কথা বলতে গেলেই। ভীত মুখ দেখে স্যাম এখান থেকে তাকে চলে যেতে বলে। নিজে আর্থারকে নিজের বাড়িতে ডিনারের জন্য ইনভাইট করে নেয়। এরপরে দেখা আর্থার চলে এসেছে টুবির সাথে তার বাড়িতে। তার পত্নী মার্গারেট টুবির সাথেও দেখা হয়। তার সাথে একটি ছোট্ট পোষ্য থাকে, তার নাম এখানে স্পাইডার। ওটি এখানে মিশুকে হওয়ার জন্য এখানে আর্থারের কোলে উঠে খেলাধুলো করতে থাকে। মার্গারেট বলে যে তোমার কারোর সাথে এত মিশতে দেখছে তার স্পাইডারকে, তার স্বভাব চরিত্র ভালো লেগেছে স্পাইডারের, একদম নিশ্চিন্ত। তার এখানে ধন্যবাদ জানায় মিসেস মার্গারেটকে। টুবি বলে আর্থারকে এবার কুকুরছানাটিকে নামিয়ে দিতে। কুকুরছানাটিকে ছেড়ে দেয়, কিন্তু কিছুক্ষণ বাদে স্পাইডার আবার লাফ দিয়ে তার কোলে চলে আসে। পরে মার্গারেট জিজ্ঞেস করে আর্থারকে যে সে বিবাহিত, তার কি কোনো সন্তানাদি আছে। আর্থার জানায় যে হ্যাঁ সে বিবাহিত, দুজন সন্তান আছে, বড় সন্তান পুত্র সন্তান, নাম এখানে এডওয়ার্ড, তবে 4 বছরে পা দিয়েছে 3 পেরিয়ে। কিছুকাল আগেই সন্তান হয়েছে, নাম এখানে উইনফিল্ড, সব এখানে 6 মাসে পা দিয়েছে 5 পেরিয়ে। শেষে এখানে আর্থার আরো বলে এর সাথে একজন বেশি বলে কম বয়সী সক্ষম মহিলাও থাকে, গৃহকর্মে পত্নীকে সাহায্য করে। সে বয়সে ছোট হওয়ার জন্য আর বিশেষভাবে সক্ষম হওয়ার জন্য ন্যূনতম বাচ্চাদের সাথেই বেশি সময় কাটায়। পত্নীর জন্য তাদের সামলানো একটু সমস্যাজনক হয়ে যায়। আর এখানে তাদের সন্তানের বিষয়ে জানতেই চাই। মার্গারেট দুঃখ করে বলে সন্তান যারা আল্লাহ থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়নি। মার্গারেট এই কথাটা বলে স্যামের দিকে তাকালে স্যাম টুবিও নিঃশ্বাস ছেড়ে একই কথা বলে। পরে তারা ডিনারের জন্য টেবিলে চলে আসে। টেবিলে হেসে হেসে এখানে স্যাম টুবি বলতে থাকে সে তো দেখতেই পাচ্ছে, বুঝতেই পারছে যে সে অবস্থাপন্ন। মানে তার কি মনে হয়, কি আন্দাজা করতে পারবে যে সে কত সম্পত্তির মালিক? বলতে পারবে না, কোনোভাবেই করতে পারবে না। যদি স্যাম টুবি নিজের মুখ থেকে বলে তবে সে নিজেই শুনতে চাইবে নিশ্চয়ই। টুবি এখানে বলা শুরু করে একটু বড় মিলিয়ে তার 9টা ফার্ম আছে, 12,600 একরের জমি আছে, 1 ডজনের মতো ভাড়াটে আছে, প্রচুর শ্রমিক আছে যারা কাজ করে তার জায়গায়। তার মধ্যে তো দেখতেই পাচ্ছে তার পত্নীকে কাজ করতে সেভাবে সে দেয় না। এখানে তারও বয়স হয়েছে, ছোট্ট সার্মেও স্পাইডারকে বেশিরভাগ সময় সামলায়। পরবর্তী এত কাজের লোক আছে। এখানে হেসে বলে যে আশেপাশের লোকেদের থেকে সে শুনেছি বলেছে যে স্যাম টুবি এই কাউন্টির বেশিরভাগ জিনিসই জায়গায় কিনে নেবে, হয়তো কিনে ফেলেছে। উত্তরে এখানে হেসে স্যাম টুবি বলে কথাটা একদমই ঠিক। সে জানে না সে এত জিনিসপত্র কেন কেনাকাটা করে, এত ব্যবসা কেন করে। কিন্তু সে সবকিছুই তার নিরর্থক মনে হয়। ব্যবসা এত সফলতা, এখন এই অবস্থায় দাঁড়িয়ে কাজগুলো নিতান্তই শখের মতো মনে হয়। তুই এখানে জিজ্ঞেস করে মার্গারেটের থেকে এটিও উচ্চাকাঙ্ক্ষা কি তারও নিরর্থক মনে হয়। এখানে অস্বস্তিতে পড়ে যাবে, কোনো উত্তর না দিয়ে এক্সকিউজ করে ঘরে চলে যায়। পর অন্য ঘরে আর্থার আর স্যাম টুবি কথা বলতে গেলে এখানে সারাদিনের ঘটনা বাড়ির মধ্যে
সে উপলব্ধি করেছে পুরো সব পরিহিত মহিলা দর্শন, ঘর থেকে বেরোনোর সময় ঘোড়ার গাড়ির আওয়াজ, বাচ্চার আওয়াজ, মহিলার চিৎকার, ধোঁয়াশা এবং সে ডোবার মধ্যেও পড়তে গেছে কিছুই তাকে জানায়। টুবি জোরে নিঃশ্বাস ছিঁড়ে নিজেকে শান্ত করে আর্থার কিড যাতে ভয় না পায় তার মাইন্ড ডিস্ট্রাক্ট করার জন্য তাকে থিওরি দিতে থাকে বিষয়গুলো এরকমও হতে পারে ধোঁয়াশা ছিল কুইক বা কুইক তাকে নিতে আসছে, তার সাথে ছোটখাটো মজাও করতে পারে হালকা করে ভয় দেখানোর জন্য। তার বলতে থাকে তাহলে ঘোড়ার শব্দের আওয়াজ, কারের আওয়াজ, এইগুলো কি ছিল? সে স্পষ্ট শুনেছে এবং জিনিসগুলো বাস্তব ছিল, হ্যালুসিনেট করেনি, এটা কনফার্ম। টুবি বলে যে এরকমও হতে পারে সমুদ্রের চারিদিকে জোয়ার ভাটার আওয়াজ, সামুদ্রিক পাখি বা সিগাল, তো আশেপাশের শব্দ মিশে তার মতিভ্রম হতেই পারে, মানে তাকে অসুস্থ বলছে না কখনোই। তা তখনও বলে যে প্রত্যেকটা জিনিস তার কাছে খুবই ক্লিয়ার ছিল, তবে এখানে স্যাম টুবি স্পষ্টীকরণকে থিওরিটাকে সে কখনো অদেখা করছে না। এখানে আসা থেকে তার মনে যে প্রশ্নগুলো ঢুকে গেছে সেগুলো সে খুঁজে বের করতে চায়। বাড়ির রহস্য, সেই কালো পোশাক পরিহিত মহিলার রহস্য, সকাল থেকে তার সাথে যা যা ঘটনা ঘটছে ভেতর থেকে সে সত্যি ভয় পেয়ে সে উদ্ঘাটন করতে চায়। তার বলতে থাকে যে সে সেই বাড়িতে আজ রাতে থেকে দেখতে চায়, আর হোটেলে কোনোভাবেই ফিরে যাবে না। টুবি এখানে ভয় পেয়ে যায় আর তাকে অনুরোধ করতে থাকে, সকালে এত ভয় পেয়ে গেছিল, এখন তো রাত, এখানে একা থাকতেও পারবে না, তার সাথে কেউ যাবেও না দূরে জায়গায় থাকার জন্য, যেহেতু লন্ডনের মতো শহরের অধিবাসী। ভূতপ্রেত এই জিনিসপত্র সে বিশ্বাসও করে না। আর্থার বলে মিসেস ড্রবলো এত বছর ধরে এই জিনিসগুলো সহ্য করে এসেছে, ঘরে যে রেকর্ডার ছিল সে তার ভয়েস সেখানে শুনেছে, আরো কিছু সে শুনে জানতে চায়। সে ভূত প্রেতে বিশ্বাস করতো না, কিন্তু আজ সকালের পর থেকে তার ভাবনায় নড়াচড়া হচ্ছে। তুমি দেখে আর্থার কিড তার কথা শুনছে না, তাই সে তার পোষ্য স্পাইডারকে তার সাথে দিয়ে দেয়, বলে যে সে যেহেতু রাতে সে ভুতুরে জায়গায় একা থাকছে, কম্পেনিয়ন হলে তার মন মানসিকতা ঠিক থাকবে, এটাও একটু কম লাগবে। পরে দেখায় স্পাইডারকে কোলে করে নিয়ে আর্থার তার হোটেলে ফিরে গেছে। এখানে মালিক প্রেস্টনকে সে বলছে এখান থেকে চেক আউট করে যাচ্ছে, তবে তারা যদি তাকে একটা বাইসাইকেল পাইয়ে দেয় ভালো হয়, সাইকেল করে কিছু রেশন কিনবে, দুদিন ধরে সেখানেই দিলমাস হাউসেই সে থেকে নিজে চালিয়ে নিতে পারে। হ্যাঁ সে ব্যবস্থা করে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। সে কি কনফার্ম যে সে সেই বাড়িতেই থাকতে চায়? এটা শোনা মাত্রই সেখানে আশেপাশে থাকা লোকজন ফিসফিস করে কথা বলতে থাকে, তাদের দিকে তাকালেই তারা মুখ ঘুরিয়ে নেয়। ওখানে ভেতরে ভেতরে টেনশন বাড়তে থাকে, সে জানায় যে হ্যাঁ সে এই কাজটাই করবে। পরে দেখায় বাইসাইকেল চালিয়ে স্পাইডারকে নিয়ে তার ইলমাস হাউসে চলে এসেছে। পর সে বিজলি বাতি ঘরে গিয়ে টারবাইন ঘুরিয়ে ঘরের আলো নিয়ে আসে। পর ঘরের এদিক ওদিক ঘুরে ঘুরে স্পাইডারকে ঘরদোর দেখায়। ঘরে প্রথম দিন আসায় যে একটা বন্ধ দরজা দেখতে পেয়েছিল সেটা সে আবার ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করে। স্পাইডার শার্মেউটিও সেখানে গিয়ে অদ্ভুত আচরণ করে। পর আর্থার আবার চলে আসে হাউসে সেই স্টাডি রুমে, সেই রেকর্ডারটা আছে এবং যেখান থেকে সে বাড়ির সমস্ত বৈধ নথিপত্র পেয়েছে যেগুলো সে হ্যান্ডেল করছে এখন। আসলে কালো পোশাক পরিহিত মহিলাটির কথা ভেবে জানলা দিয়ে সে একবার দেখে নেয়, সেখানে সে কাউকে দেখতে পায় না। রুমে এসে নতুন নথিপত্র ঘাটতে ঘাটতে একজন মহিলার ছবি পায় এবং তার পেছনে তার পরিচয়ও পায়। জেনেট গস, বয়স 35 বছরে সে মারা যায়। তার মনে মনে ভাবতে থাকে সম্ভবত মিস্টার আর মিসেস ড্রবেলের কোনো সম্বন্ধী ছিল। তারপরেই সে মিস্টার আর মিসেস ড্রবেলের ছবি দেখে এবং তার সাথে একটা ছোট বাচ্চারও। এই ছবির পেছনেও তাদের নাম এবং বয়স লেখা ছিল। পরই সে ঘরে থাকা বড় বড় ছবিগুলোর সাথে ছোট ছবিগুলোর মুখ মিলিয়ে দেখে নেয় যে হ্যাঁ তারা এই বাড়িরই সদস্য ছিল। কনফার্ম হওয়ার পর সে আরো জিনিসপত্র ঘেটে দেখতে থাকে। আরো নথিপত্র ঘাটতে ঘাটতে একটা কালো রঙের ডায়েরি পায় যার মধ্যে লক ছিল। নিজের কাছে থাকা ঘরের সব রকমের চাবি দিয়ে ট্রাই করে খুলে ফেলে। ভেতর থেকে আরো কিছু নথিপত্র পায়, কিছু লেটার্স পায়, মধ্যে এই বাড়ির সদস্যদের মৃত্যুর সার্টিফিকেটও পায়। তাতেও তার ঘরে শার্মেউটি অর্থাৎ স্পাইডার চিৎকার করে উঠলে তার প্রথমে তার দিকে তাকায়, তারপর আওয়াজ শোনার চেষ্টা করতে থাকে আশেপাশে। আবার ঘোড়ার গাড়ি দৌড়ে আসা, মহিলার চিৎকার, বাচ্চার চিৎকার, সাথে সে মামা বলে চিৎকার করছে সেগুলো সব শুনতে পায়। আবার উঠে দাঁড়িয়ে সেই ঘরের জানলার কাছে গিয়ে দেখার চেষ্টা করলে কিন্তু কিছুই সে দেখতে পায় না। আর এই সমস্ত জিনিসগুলো চেক করার জন্য সে স্পাইডারকে নিয়ে বাইরে যায়। পরে স্পাইডারের কথা চিন্তা করে তাকে ঘরের ভেতরেই থাকতে বলে। নিজে ঘর থেকে বাইরে বেরিয়ে পরে চারিদিক দেখতে থাকে। সে শূন্যের দিকে, ফাঁকার দিকে তাকিয়ে থাকে এবং আশেপাশে কেউ নেই, অথচ সমস্ত আওয়াজগুলো, চিৎকারগুলো সে আবার শুনতে পায়। ঘোড়ার গাড়ি ছুটে আসে এবং মহিলার চিৎকার, বাচ্চা মামা বলে ডাকে, কেঁদে কেঁদে ভয়ে। ভেতরে বসে থাকা শার্মিও স্পাইডারও চিৎকার করতে থাকে, আর্থারকে ভেতরে ডাকতে থাকে। আর্থার এই সব দেখতে দেখতে শুনতে শুনতে আর্থার নিজের অতিবাস্তব, পরাবাস্তব এবং বাস্তবের মধ্যে খেই হারিয়ে ফেলে, সম্পূর্ণরূপে তিষ্ট হতে থাকে। ভেতরে অস্বস্তি এবং ভীতি আরো বাড়তে থাকে। পরে আর্থার ভয় পেয়ে ঘরের মধ্যে ঢুকে যায়। স্টাডি রুমের মধ্যে গিয়ে সেই রেকর্ডারে তার সমস্ত অভিজ্ঞতাগুলো রেকর্ড করতে থাকে। এখানে বলতে থাকে ঘোড়ার গাড়ির আওয়াজ ডোবার মধ্যে পড়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে, পুরুষ মহিলার চিৎকার এবং বিশেষত একটা বাচ্চা সে চিৎকার করছে কষ্টে। এদিকে এগুলো শোনা অনেক বোঝানোর চেষ্টা করছিল যে এগুলো হয়তো তার মনের ভুল। তো 1-2 দিনের মধ্যে এতবার এত বেশি ভাবে ঘটে যাওয়া জিনিসপত্র ঠিক ভুল জিনিসটাই বুঝতে পারছে না এখন। জিনিসগুলো পরাবাস্তব বা প্রাকৃত কিছু তার মনে হচ্ছে এবার। তার উপর যা দায়িত্ব দেওয়া আছে সেগুলো সে নিশ্চয়ই পালন করবে। তিনি অনেক
নথিপত্র ঘেটেছে এবং অকশনের জন্য পেট্রোলকে সমস্ত নথিও দিয়ে এসেছে। সে তার কথাবার্তা এত ভয় পেয়েছিল যে তার সাথে আর দেখা করেনি। বর্তমানে এখন সে আপডেট দিচ্ছে, সাথে একটা ছোট্ট শাড়ি মেয়েও আছে যার নাম স্পাইডার। সে এখন শান্তিতে ঘুমোচ্ছে। ঘর গরম রাখার জন্য আগুন লাগানোর চেষ্টা করছে ফায়ার প্লেসের মধ্যে। তার ভয় লাগলেও সে পিছিয়ে যাবে না। সে জিনিসগুলো উদ্ঘাটন করার চেষ্টাও করবে, জানারও চেষ্টা করবে। এখন সে তার কাজ আবার শুরু করতে যাচ্ছে। প্রথমে সে আগুন ধরাবে ফায়ার প্লেস। আর এরপর ফায়ার প্লেসে আগুন ধরাতে শুরু করলে শারমেয়টি ভো ভো করে ডেকে ওঠে। এখানে উত্তেজিত মনে হয়। তার শারমেয়র দিকে মাথা ঘুরিয়ে বলতে থাকে যে সে আগুন ধরাচ্ছে, তারা সারা রাত গরমে থাকতে পারে। কিছু জিনিসপত্র নড়াচড়া হাঁটা চলা বিশেষ করে কথা শুনতে পায়। পর এখানে দৌড়ে সেই শারমেয়, স্পাইডার এবং আর্থার দুজনে ফ্লোরে আবার ছুটে যায়। সেই ঘরের কাছে গিয়ে দাঁড়ায়। ঘরের দরজা আর্থার আগে চাবি দিয়ে খুলতে পারেনি। শারমেয়র ওই অবস্থা দেখে অনেক সাহস সঞ্চয় করে সেই ঘরের সামনে গিয়ে দাঁড়ায় এবং চাবি দিয়ে আবার খোলার চেষ্টা করে। না হলে নিজের বাহুর জোরে ভাঙার চেষ্টা করে হাত পা দিয়ে। তাতে ওখানে কিছু না হলে দুজনে ছুটে ছুটে আবার নিচে চলে আসে। বিভিন্ন যন্ত্রাংশ সরঞ্জাম রাখার ঘর থেকে বড় কুঠার নিয়ে দুজন প্রাণী আবার ছুটে যায় ওপরে। ছুটে ছুটে আসার পর এবারে অবাক হয় তার, কারণ সেই ঘরের দরজাটা এমনি খোলা ছিল। ছোট্ট প্রাণী শারমেয়, স্পাইডার সেই ঘরের দরজার ফাটল দিয়ে ঢুকে যায়। তাদের ভীষণ ভয় লাগতে থাকে, কিন্তু হাতের মধ্যে বড় কুঠারটা নিয়ে সেও সেই ঘরের মধ্যে যায়। বুঝতে পারে যে ঘরের ভেতরে যা সমস্ত জিনিসপত্র আছে সেটা একটা ছোট বাচ্চার ঘর। নিয়ে ঢুকে ঘরের ভেতর চারিদিকে দেখতে থাকে আর্থার। স্পাইডার ছোট শারমেয়টি সেই ঘরেরই একটা চেয়ারের উপর উঠে বসে থাকে। করে অনির্দিষ্ট দিক থেকে একটি ছোট বল ড্রপ হয়ে আর্থারের কাছে চলে আসে। কে ছুঁড়ে দেয় সেটা আর্থার কোনোভাবেই দেখতে পায় না। বলটা হাতে নিয়ে আর্থার অনেকক্ষণ ধরে অনেক জিনিসপত্র ভাবতে থাকে। তারপর মধ্যে বলটা আবার ড্রপ খাওয়াতে থাকে হাত দিয়ে। করে ধীরে ধীরে সে বাচ্চার হাসির আওয়াজ, দৌড়ানোর আওয়াজ, হ্যালো হ্যালো বলে তাকে ডাকছে এই কথা শুনতে পায়। কোনোভাবে কাউকে দেখতে পায় না। হঠাৎ করেই আর্থার অনুভব করে তার হাত ধরে কেউ টানছে। জোরে টানে না, কিন্তু তার হাতের মধ্যে কিছু একটা দিয়ে চলে যায়। পেছন থেকে নিজের হাত ঘুরিয়ে সামনে আনলে দেখতে পায় একটা ছোট বাচ্চার খেলনার জিনিস। সে অবাক হয়, কারণ আশেপাশে কেউই নেই। হাতে শুধুমাত্র কুঠার ছিল। তো ওখানে হ্যালো হ্যালো বলতে থাকে। সেটার আওয়াজের সাথে মিলিয়ে হঠাৎ করে ঘরের মধ্যে আলো নিভে যায়। তার এই দৃশ্য দেখে ভীষণ ভয় পেয়ে যায় এবং মেয়েও সহ আবার দৌড়তে থাকে সে ঘরের মধ্যে দিয়ে। দৌড়ে দৌড়ে গ্রাউন্ড ফ্লোরে এসে টর্চ খুলে আলো জ্বালায়। কষ্টে হাতড়ে হাতড়ে সে তার টর্চ খুঁজে পায়। পরে আর্থার এখানে তার শারমেয় ও স্পাইডারকে নিয়ে ছুটতে ছুটতে বিজলি বাতি ঘরের দিকে যায়। এখানে টারবাইন ঘুরিয়ে আবার সারা ঘরের মধ্যে আলো জ্বালিয়ে দেয়। বিজলি বাতি ঘর থেকে নিজের ঘরের দিকে যেতে গেলে খেয়াল করে হঠাৎ করে চিৎকার বা হুইসেল অর্থাৎ শীষের মতো কিছু খুব জোরে আওয়াজ করে। শারমেয় স্পাইডার সেই দিকেই ছুটে যায় ওখানার দিকে। অন্ধকার থাকার জন্য এখানে ভীষণভাবে ভয় লাগতে থাকে আর্থারের। স্পাইডারের নাম করে অনেকবার চিৎকার চেঁচামেচিও করে। খানিকটা সামনে দৌড়েও যায়। কোনোভাবে স্পাইডার এখানে ফেরত না এলে ভেতরে ভেতরে কষ্ট পেয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে। কষ্টে দরজা জানলা আটকে দেয় এবং পাতে থাকে এই ঘুরতে চলা এই সমস্ত প্রাকৃত জিনিস তার মাথার খেই হারিয়ে ফেলে। হতে পারে না এই সমস্ত জিনিস তার সাথে সত্যি ঘটছে। ঘরে জ্বলতে থাকা বিজলি বাতিগুলো দোলাদুলি করতে থাকে। ঠান্ডা আরো বাড়তে থাকে। জোরে জোরে হাওয়াও দিতে থাকে। পর আবার আর্থার স্টাডি রুমে যায় এবং রেকর্ডারে রেকর্ড করতে থাকে। সাথে ঘটা সামান্য আগের ঘটনা ঘটেছে সবটা বলতে থাকে। ছোট্ট শারমেয়টি চলে গেল, এতে তার মনে খুব দুঃখ হচ্ছে। এটা যে ডেথ হুইসেল ছিল সেটা সে বুঝতে পেরেছে। ওটিকে খুঁজে পাওয়া খুব মুশকিল, কারণ পাশে এত ঠান্ডা কুয়াশা এবং খানার মধ্যে ছোট্ট শারমেয়টি হারিয়ে যাওয়া কোনো বড় কথা নয়। তো হাতের মধ্যে আবার সেই ছোট লিলিপুট পুতুলটা নিয়ে বলতে থাকে এটা যেটা ঘটেছে তার কাছে আরো বেশি ভয় লাগছে জিনিসটায়, এবং সে কাউকে নিজের চোখেই দেখতে পাচ্ছে না। পর আর্থার নিজের বুকের মধ্যে সাহস সঞ্চয় করে আবার ঘরের বাইরে বেরোয়। গিয়ে চারিদিকে দেখতে থাকে। চারিদিকে ফাঁকা বিস্তীর্ণ এলাকা দেখে। তার গাড়ি, তার পায়ের খুঁড়ের শব্দ, সেটা চিৎকারের শব্দ, মা মা বলে ডাকা, মহিলার চিৎকার এবং একজন পুরুষের কণ্ঠস্বর এবারে আরো বেশি তীব্র স্বরে সে পেতে থাকে। কানে হাত দিয়ে চিৎকার করে বলতে থাকে এগুলো থামাতে, আর এই যন্ত্রণা নিতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। এই বলে সে আবার ঘরের মধ্যে ঢুকে যায়। মাথায় হাত ধরে দাঁড়িয়ে থাকে, দরজার সাথে হেলান দিয়ে আবার সামলানোর চেষ্টা করতে থাকে। পর আর্থার আবার স্টাডি রুমে ফিরে আসে আর তার চাইলিয়ে মৃত লিস ডাব্রোয়েল এর আবার রেকর্ডিং শুনতে থাকে। 9 সেপ্টেম্বর সেই রেকর্ডে ডাব্রোয়েল বলতে থাকে কুইক বলে ছেলেটি সত্যি খুব ভালো। তাছাড়া তার জন্য সে তার গাড়ি বোঝাই করে সমস্ত রেশন এনে দিয়েছে। তার দিন রাত সে ভালো একা কাটাতে পারে না। রেকর্ড করবে আর কত ঘরের কি কাজ করবে। মন অশান্ত থাকে, অস্বস্তিতে সে থাকে। 3টের সময় আগেই তার ঘুম ভেঙে গিয়েছিল। ঘড়ির আওয়াজে সে জেগে থাকতে পারেনি। ঘর থেকে অনেক আওয়াজ শব্দ আসছিল, সে গিয়ে চেকও করেছে কিন্তু দেখতে পায়নি কিছুই। হতে থাকে তারা হয়তো কোনোভাবে শান্ত হতে পারছে না বা তাকে অশান্ত রাখতে চাইছে। তো
এরপর গতকাল রাতে সে যখন আবার এসেছিল প্রশ্ন করেছিল, কিন্তু সে কোনো উত্তর দেয়নি। মনে হয় সে উত্তর দিতে পারে না। রোজই তো চলতে থাকে। একবার দিনে রাতে সে এসেছিল আর সে তার দিকে তাকিয়ে তার উপর মজা করে বলেছে কোনোভাবেই তার নিজস্ব সম্বন্ধীদের কোনোভাবেই ভয় পাবে না, ভয় পায়ও না, এখানে যা চায় তা করতেই পারে। নিজের কথা বলে সে এতটাই বেপরোয়া হয়ে উঠেছে সে আর পরোয়া করে না। তার এখানে মিসেস ডাব্লিউর এই কথাবার্তা শুনে চমকে ওঠে যে নিজের সম্বন্ধী বলছে কেন। একটা রেকর্ডারে রেকর্ড শুনে সে বুঝতে পারে ডাব্লিউ এখানে বলছে তার সম্বন্ধী এখানে আরো এবং আরো খারাপ হয়ে উঠেছে, তাকে কোনোভাবেই শান্তি পেতে দিচ্ছে না। সাথে যা সমস্যা হয়েছিল সবার মধ্যে যে তারা কষ্ট পাচ্ছে বা তাদের সেখানে যে সমস্যা যাবতীয় বিষয়ে সে খারাপভাবে ক্রমাগত মনে করিয়ে দিচ্ছে, বোঝাতে চাইছে, বলতে চাইছে। এতে যে তার মানসিক শারীরিক যন্ত্রণা বৃদ্ধি পাচ্ছে সেটা সে মানতে চাইছে না। এভাবেই হয়তো সে তাদের উপর অত্যাচার করতে চাইছে। এখানে আবার খুব জোরে গাড়ির আওয়াজ এবং একজন মানুষের অন্যের গলার স্বর সার্কিট পেতে থাকে এবং সামান্য জানলার দিকে এগিয়ে গেলে খুব জোরে আলো সে দেখতে পায়। আবার সে আবার দরজার দিকে এগোতে থাকে। যার কাছে গেলে সে আওয়াজ শুনতে পায় স্যাম টুবি এবং সেই সাথে সাথে তাকে আমন্ত্রণ জানিয়ে দরজা খুলে ঘরে ঢোকায়। টুবি ঘরে ঢোকার মাত্র এখানে আর্থার ক্রিড সমস্ত ঘটনা গড়গড় করে বলতে থাকে। এখানে তাকে হালকা ধমক দিয়ে থামায়, বলে যে এত ভয় না পেতে সে চলে এসেছে। তার পত্নী মার্গারেটি বলছিল যে তাকে কি একবার চেক করতে, এখানে নতুন আর তার অবস্থা এখানে হয়তো ঠিক নাও থাকতে পারে, প্রথমবার সে এসেছে। এখানে হাঁপিয়ে শার্মে ও স্পাইডারের কথা বলতে গেলে টুবি জানায় যে সে খুবই স্মার্ট, ওর মধ্যে পড়ে গেছিল কিন্তু রকমে উঠে কেঁদে কেটে ঘরের রাস্তা চিনে সে তার বাড়ি পৌঁছে গেছে। এখন সে মার্গারেটের কাছে, ময়লা হয়ে গেছিল, একটু জলে ডুবে গেছিল, কিন্তু এখন সে একদম ঠিক আছে। পরে মার্গারেট তাকে বলে যে হয়তো সমস্যায় থাকতে পারে তাই সে এখানে দেখতে এসেছে। আর এখানে তাকে স্টাডি রুমে নিয়ে যায় আর বলতে থাকে সে যে কথাগুলো বলেছে, খোঁজার চেষ্টা করছিল, সেগুলো কোনোভাবে মিথ্যে না। ইনভেস্টিগেট করে জিনিসপত্র খুঁজেও বের করেছে অনেক কিছু, সে তাকে জানাতে চায়। তার স্যাম টুবিকে বলে যে সে মহিলা ছবি দেখেছিল, তার ছবি দেখিয়ে বলে মহিলার নাম হচ্ছে জেনেট গস, বয়স 35 ছিল যখন সে মারা যায়। তো সে অবিবাহিত ছিল এবং তার একটি পুত্র সন্তান ছিল। দুজনের পরিবার সম্বলিত ছবিটা দেখেও বলে মিস্টার অ্যান্ড মিসেস ডাব্লিউ, যাতে এটা তাদের সন্তান, তার নাম নাথানিয়েল, বয়স 6-7 ছিল তখন সে মারা যায়। মিস্টার অ্যান্ড মিসেস ডাব্লিউ জেনেট গসের সন্তান নাথানিয়েলকে অ্যাডপ্ট করে কারণ তাদের কোনো সন্তান ছিল না। এই সন্তান দত্তক নেওয়ার পেপারসও দেখায় তাকে। স্যামুয়েল টুবি থেকে জানতে চায় যে জেনেট গস কি, তাও জানে তাদের সম্বন্ধী, কিন্তু কি সম্পর্ক তাদের। টুবি জানায় এখানে মিসেস ডাব্লিউর ছোট বোন ছিল সম্পর্কে জেনেট গস, কিন্তু সে বিবাহিত ছিল না, কিন্তু একজন তার বয়ফ্রেন্ড ছিল, ফলে সে গর্ভবতী হয়ে পড়ে। এই ব্যক্তি তার সন্তানের পরিচয় নিতে অস্বীকার করে। মিসেস ডাব্লিউ যেহেতু এখানে থাকা সত্ত্বেও একজন সম্মানিত পরিবার ছিল, এই অর্থাৎ জেনেট গসের অবৈধ সন্তান নাথানিয়েলকে ঢাকার জন্য, সন্তানহীনতার জন্য তারা তাকে অ্যাডপ্ট করে নেয়। লোকের কানাঘুষো কথায় জিনিসটা সবার সামনেই চলে আসে। স্যাম টুবি জানায় যে সেও একজন ছোট ছিল, বাকি বাচ্চাদের থেকে বড়দের থেকেও কানাঘুষো সে কথাগুলো শুনেছিল। পর আর্থার নিজের ভালো ডায়েরিটা সে খুঁজে পেয়েছে, সেটা লক খুলে বের করে সার্টিফিকেট গুলো দেখায় জেনেটের আর নাথানিয়েলের। মৃত্যুর কারণ ছিল দম বন্ধ হয়ে যাওয়া এবং জলে ডুবে যাওয়া। স্যামেরকে প্রশ্ন করে যে কি হয়েছিল। স্যাম জানায় সে তখন ছোট ছিল, সঠিক মনে নেই, কিন্তু জেনেট গস একেবারে ডেসপারেট হয়ে গেছিল, পাগল হয়ে গিয়েছিল। তার ছোট সন্তানকে তার মায়বাবু আর দিদির কাছে দিতে চায়নি, সে নিজে ফেরত নেওয়ার চেষ্টা করেছিল। এমন অবস্থা হয়ে গেছিল সে রাস্তা দিয়ে দৌড়াতো এবং চিৎকার করতো তার সন্তানের জন্য। আর্থার বলে আর একদিন এরকম হয় যে সে তার ছোট পুত্র সন্তান নাথানিয়েলকে কিডন্যাপ করে নিয়েছিল এবং একটা ছোট্ট ঘোড়ার গাড়ি এনে ডোবার ভেতর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই ডোবার মধ্যে ঘোড়ার গাড়ি উল্টে যায় ধোঁয়াশার মধ্যে আর জোয়ারের জন্য তারা দুজন এখানে মারা যায়। টিভি উত্তরে বলে জিনিসটা খুবই দুঃখজনক, বেদনাদায়ক, কিন্তু এরকমই হয়েছিল ঘটনা কিছু। প্রশ্ন করে তাহলে ছোট ছেলে নাথানিয়েল বারবার মা মা বলে কেন চিৎকার করছিল, সত্যি কি দুর্ঘটনা ছিল নাকি খুন? টুবি আর কোনো উত্তর না দিয়ে এখানে আর্থারকে প্রশ্ন করে, তার এখানে তদন্ত কমপ্লিট করে ফেলে আর যা এখানে পেশাগত কাজ ছিল সেগুলো যদি পূরণ হয়ে থাকে তাহলে এখন সে তাকে নিজের সাথে নিয়ে যেতে চাইবে। পর আর্থার স্যাম টুবিকে তো অ্যালিস ডাব্লিউর সেই রেকর্ডিং আবার শোনায়। এখানে সে বলেছে আজকের দিনটা তার বোন আর নাথানিয়েলের মৃত্যুর অ্যানিভার্সারি। সেখানে আজকে তাদের গ্রেভে যাবে এবং প্রার্থনা করবে, আত্মার শান্তি কামনা করবে, কামনা করবে যে তার ছোট বোন জেনেট গস যা হয়ে গেছে এখন তার নতুন রূপ আর তার বিভৎসতা দিয়ে তাকে যেন আর বিরক্ত না করে, তাকে ভয় না দেখায়। তার রেকর্ডিং থামিয়ে স্যাম টুবিকে জিজ্ঞেস করে জেনেট গস কি হয়ে গেছে, অ্যালিস ডাব্রিল এরকম কেন কথা বলেছে। স্যাম টুবি আবার কথা ঘুরিয়ে বলতে থাকে যদি যেতে দেরি হয়ে যায় তাহলে তার পত্নী অপেক্ষা করবে, যে হোটেলে ছিল সেটাও দরজা বন্ধ হয়ে যাবে, হয়েও গেছে, তাদের ডেকে তুলতে হবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়া উচিত। তার নাছর বান্ধা হয়ে বলে যে সে একটা বাচ্চার নার্সারি রুমও দেখেছে, ঘরটা ছোট বাচ্চাদের জন্য তৈরি করা হয়, এটা সেখানে তাকে দেখাতে যায়। পর তারা দুজন সেই রুমের মধ্যে চলে যায়, তার নিজের হাতে চাবি দিয়ে সেই ঘরের দরজা খোলে। সেই ঘরের অবস্থা দেখে সে আরো ভীত হয়ে যায়, কারণ সেই ঘর পুরো লন্ডভন্ড হয়ে গেছে। যখন এসেছিল একদম সব সঠিক জায়গায় ছিল, তারা নিজেকে ধরে রাখতে পারে না, শারীরিক মানসিক দিক থেকে সে ভেঙে পড়ে, মাথা ঘুরে যায় এবং স্যাম টুবি তাকে ধরে নিয়ে
কোনো রকমের সামলে নিজের ঘোড়ার গাড়িতে তোলে। যেতে যেতে তার সাথে কথা বলতে থাকে। গাড়িতে যেতে যেতে এখানে আর্থার বলতে থাকে বিনাশ, সর্বনাশ, খারাপ, জেনেট গস এরকম কেন করছে। উনি তাকে এরকম ভাবে এইরকম জায়গায় দেখা যায়, এখন তার পরিণতি কি হয়। স্যাম টুবি বলে সে খুব ভালো মতো জানে, একটা বাচ্চাকে সে সেদিন বাজারে দুর্ঘটনা থেকে বাঁচিয়েছে। কোনটাই হয়, কোনো বাচ্চা দুর্ঘটনায় বা অসুস্থতায় মারা যায়। পেট্রোলের কথা বলে, নিজের কথা বলে যে তাদেরও সন্তান ছিল কিন্তু মারা গেছে। সে নিশ্চয়ই তার তদন্তে সেই লোকাল চার্চে গিয়ে বাচ্চাদের সমাধিও দেখেছে, প্রচুর বাচ্চার সমাধি ছিল সেখানে। পরে দেখায় স্যাম টুবি গাড়ি এনে থামিয়ে দেয় কিডেস থাকা সেই পুরনো হোটেলের সামনে। পর ডাকাডাকি করে প্রেস্টন বলে সেখানে জাগিয়ে তোলে। তার সহকর্মীকে নিয়ে এসেই বলতে থাকে তারকে বলেছিল হ্যান ত্যান যাবতীয় সব কথা, থেকে সামলে রাখতে পারবে না, জায়গাটা অভিশপ্ত, খারাপ। তা শুনে আবার তাকে ফেরতই আসতে হলো। টুবি তখন তাকে ধমক দিয়ে বলে আগে তার জিনিসপত্র আনতে, তার ঘরে পাঠাতে। আজকের দিনের জন্য অনেক সহ্য করেছে। পর আর্থার মাথা নিচু করে ভয় আর ঠান্ডায় কাঁপতে কাঁপতে স্যাম টুবির কাছে ধন্যবাদ জানায় আর বল তার জন্য তার প্রাণ বাঁচল। যে শার্মেও দিয়েছিল স্পাইডার তার জন্য বটে, ডেথ হুইসেলটা হয়তো তার জন্য হতে পারত, স্পাইডার সেটা নিজের উপর নিয়ে নিয়েছিল। বলতে গেলে সে এখন বিধ্বস্ত একেবারে শারীরিক মানসিক ভাবে। স্যাম টুবি জানে এটা কোনো বড় ব্যাপার না, এরকম অনেক ছোট বড় জিনিসপত্র আসে সামনে, এখন ধৈর্য ধরতে হবে, তার এখনো অনেক বয়স বাকি আছে, তাকে ঘরে গিয়ে বিশ্রাম নিতে, আগামীকাল কথা হবে। তারপরে দেখা আর্থার তার নিজের রুমের মধ্যে এসেছে এবং তার ব্রিফকেসের মধ্যে জিনিসপত্র গুছিয়ে ঠিক আছে কিনা দেখে নিচ্ছে। সে খেয়াল করে সেই ছোট লিলিপুটটা, এটা সে ইলমার্স হাউসে পেয়েছিল তার ব্যাগের মধ্যে, কিন্তু সে মনে করে দেখে সেটা সে নিজের সাথে আনেনি কোনোভাবে। থাকে তার ব্যাগের মধ্যে এলো কি করে, তারপরই কাহিল হয়ে থাকার জন্য ঘুমিয়ে পড়ে। সে ঘুমানোর অনেকক্ষণ চেষ্টা করে কিন্তু হঠাৎ ঘুম ভেঙে যায়। তার হাতের মধ্যে সেই লিলিপুটটা আবার অনুভব করতে পারে, উঠে বসে পড়ে আর থেকে আবার সেই বাচ্চা ছেলের গলার আওয়াজ শুনতে পায় যে হাসছে এবং হ্যালো হ্যালো বলছে। আর্থার কোনো রকমে নিজের মাথার মুখের ঘাম মুছে জিজ্ঞেস করে সে কে আর সে কোথায় আছে, সে তাকে দেখতে কেন পারছে না তার সামনে আসতে। এই কি এখানে সেই ছোট বাচ্চা নাথানিয়েল, সে কি তার সাথে কথা বলতে চায়। হঠাৎ করে আর্থার খেয়াল করে যে জেনেট গস তার ঘরে চলে এসেছে এবং তার উপর হামলা করার নাম নিয়ে এর সামনে এসে চিৎকার করে তাকে ভয় দেখায়। ওখানে চোখ বন্ধ করে ভয়ে কেঁপে কেঁপে চিৎকার করতে থাকে জোরে। দিকে দেখার পরের দিন সকাল হয়ে গেছে এবং স্যাম টুবি হোটেলের মালিক প্রেস্টন মিলে ডাক্তারকে ডেকে এনেছে, কারণ এখানে খুব খারাপভাবে অসুস্থ হয়ে পড়েছে। আর্থারকে জ্বরও খুব বেশি চলে এসেছে। তা জানে সে ওষুধ দিয়ে দিয়েছে, বাকি ব্যাপারটা বলা যাবে যখন তার জ্বর কমবে। পরে স্যাম টুবি মার্গারেটের কথায় আর্থার কিটকে নিয়ে তার নিজের ঘরে চলে আসে। মার্গারেট রাত জেগে তার এখানে সেবা শুশ্রূষা করে। ভয় আর জ্বরের ঘোরে সে প্রলাপ বকতে শুরু করে। ছোট বাচ্চা, মৃত আত্মা এইসবে ভয় পাচ্ছে, 6x6 ডমিনোস খেলতে চায়। খুবই সুইট এখানে একজন অসমর্থ ব্যক্তি, ভীত ব্যক্তি, কিছু করেও সে সঠিক কিছু করে উঠতে পারছে না, মনে করছে সে তার যথাযথতা হারিয়ে ফেলেছে। একজন ব্যর্থ মানুষ। এখানে ভেজা রুমাল দিয়ে তার চোখ মুখ মুছিয়ে তাকে শান্ত করে ঘুম পাড়ানোর চেষ্টা করে। আবার পরের দৃশ্যেই দেখায় যে আর্থারের সামান্য হুঁশ এসেছে। চোখ খুলে দেখে যে তার পত্নী স্টেলা চলে এসেছে। এখানে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনাও দেয় যে এই ব্যক্তিরা তাকে নিয়ে রেখেছে তারা সত্যি খুব ভালো, তাকে সব ঘটনা জানিয়েছে। কসবায় এলাকায় ছিল ডোবার মধ্যে, চারিদিকে তার ঠান্ডা লেগে গেছে, দূরে থাকার জন্য ভয় পেয়ে তার জ্বরও চলে এসেছে। সুজা এতটাই খারাপ হয়ে গেছিল যে আরো বেশি ক্ষতি হতে পারতো, তার আগেই তারা তাকে উদ্ধার করে নিয়েছে। কথাগুলো শোনায় আর্থার একটু নিশ্চিন্ত হয়, কারণ তারা তাকে সব সত্যিটা জানায়নি। জানতে চায় কতদিন ধরে সে বেহুশ হয়ে আছে। উত্তরে স্টেলা জানায় যে কয়েকদিন হয়েছে সে একদম বেহুশই ছিল। পরে স্যাম টুবি ঘরের মধ্যে চলে আসে আর জিজ্ঞেস করে যে আর্থার কেমন আছে। আর্থার জানায় না মরে বেঁচে আছে, আগের থেকে যথেষ্ট সুস্থ বোধ করছে। এখানে বলে যে সে তার জন্য সামান্য বিফটি আনতে যাচ্ছে। টুবি জানিয়ে দেয় তাকে চিন্তা না করতে, তার পত্নী মার্গারেট তৈরি রেখেছে, সে আনলেই হবে। এলা চলে যাওয়ার পর এখানে আর্থার ধন্যবাদ জানিয়ে বলে স্যাম টুবিকে যে তাকে সত্যি না জানানোর জন্য অনেক ধন্যবাদ। এটা জানাতেও ভোলে না যে আগে হয়তো বাচ্চাদের সে হন্ট করতো, কিন্তু কিছুদিন আগে রাতে জেনেট গস তার কাছেও এসেছিল, তাকেও হন্ট করেছে। টুবি এখানে বলতে থাকে আর চিন্তা করার কোনো দরকার নেই, কারণ যেই কাজের জন্য এসেছিল সেগুলো আর করা কোনোভাবেই সম্ভব না। সেই ইলমার্স হাউস একেবারে সম্পূর্ণ পুড়ে গেছে, আর কোনো কারণ জানা যায়নি। কল এসেছিল আগুন নেভানোর জন্য, কিন্তু জোয়ার থাকার জন্য সে আর যেতে পারেনি। ঘর একেবারে ধুলিস্যাৎ হয়ে গেছে। তখন অসুস্থ থাকার জন্য কোনো রকম রেজনেট করছে কিনা তার জন্য জিজ্ঞেস করে স্যাম টুবিকে কি কোনোভাবে ওই বাড়িতে আগুন লাগিয়ে এসেছে। তার পেশার জন্য যে সমস্ত পেপারস গুলো ছিল, যদিও খানিকটা সে যেগুলো যাবতীয় প্রয়োজনীয় সাথে হোটেলেই নিয়ে এসেছিল, সেই বাড়িতে আগুন লাগার কারণ কি সেই ছিল। স্যাম টুবি বলে এরকম ভাবার কোনো কারণ নেই, অন্য কারণও হতে পারে। বাড়িতে আগুন লাগিয়েছে এরকমটা ভাবার কোনো কারণ নেই। আর্নল্ড পেট্রোল যার উপর অকশনের দায়িত্ব ছিল সেই বাড়ির কিছু লস হলো, যদিও সেই বাড়ি কেউ কিনতো না। সে নিজের চোখে সেই ইলমার্স বাড়ি দেখে এসেছে, একেবারে ধুলিস্যাৎ হয়ে গেছে, সেখানে আর কোনো কিছু অবশিষ্ট নেই, আর সবকিছু শেষ হয়ে গেছে তারা আশা করছে। পরে আর্থার সুস্থ হয়ে যাওয়ার পর স্টেলাকে নিয়ে যাওয়ার জন্য স্টেশনে চলে আসে। এদিকে স্যাম টুবি আর মার্গারেটও তাদের সি অফ করতে আসে। টুবি জানায় তার যেহেতু স্পাইডারকে এত পছন্দ হয়েছে, যখন আরো ছানাপোনা হবে সে তাদের পাঠাবে। আর আর্থার দুজন
দুজনে মিলে তাদের দুজনকে অনেক ধন্যবাদ জানায় আর এটাও বলে যে তারা টাচে থাকবে আর তাকে চিঠিও লিখবে। পরে তারা ট্রেনে উঠে যায় এবং গাড়ি ছেড়ে দেয় আর মাথা বাড়িয়ে জানলা দিয়ে তাদের সি অফ করে। এটা স্যাম টুপি তাদের দিকে দেখে হাত নাড়তে থাকে। চলে যাওয়ার পর মার্গারেট বলে সে প্রতি রাতে এই বাচ্চাদের জন্য প্রার্থনা করবে। তারা বয়সে এখন অনেক ছোট, তাদেরও ছোট ছেলে মেয়ে আছে। প্রার্থনা করে সব খারাপ শেষ হয়ে গেছে, এটাই সে মানতে চায়। স্যাম টুপি বলে সে খুব ভালো করেছে, তার জন্য তাকে অভিনন্দনও জানায়। পরে দেখা অর্থাৎ তার পত্নী স্টেলাকে নিয়ে বাড়ি চলে এসেছে। দেখতে পায় যে তার ছোট্ট কন্যা সন্তান উইনফ্রিড, পুত্র এডওয়ার্ডও ঠিক আছে। স্টেলা তার মাকে দেখভালের জন্য রেখে গিয়েছিল আর দেখভাল করার জন্য তার মাদার ইন লকে ধন্যবাদ জানায়। জিজ্ঞেস করে এডওয়ার্ডকে যে সে কি কিছু জিজ্ঞেস করতে চায় তাকে। ছোট এডওয়ার্ড বলে সে কি সমুদ্র তট খুব পছন্দ করে। তার এই কথাটা শুনে স্টেলার দিকে তাকালে স্টেলা বলে সে তাকে জানিয়েছে যে সে সমুদ্র তীরবর্তী এলাকাতেই কাজ করতে গিয়েছিল। পরে আর্থার নিজের পকেট থেকে একটা সোভেনিয়ার বার করে তার ছেলে এডওয়ার্ডকে দেয়, সেটা পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। পরে আবার বেশি বলে সেই বিশেষ সক্ষম মেয়েটি রকমের একটি কেক বানিয়ে এনেছে, এটি ওয়েলকাম হোম কেক এই বলে সামনে রাখে আর্থারের। বলে মিলে এখানে আর্থার কিডকে বাড়ি ফিরে আসার জন্য সুস্থভাবে স্বাগত জানায়। পরে দৃশ্যে দেখায় যে আর্থার রাতের দিকে দুধওয়ালার গাড়ির আওয়াজ শুনে এবং কাঁচের আওয়াজ শুনে ভয় পেয়ে চমকে ঘেমে উঠে বসে পড়ে। তার কাছে বাস্তব এবং স্বপ্ন সবই এক লাগছে এখনো। প্রত্যেকটা জিনিসই তার কাছে দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে। তার পত্নী উঠে পড়ে তাকে আবার সান্ত্বনা দেয়, থাকে যে দুধওয়ালা এসেছে, যেহেতু এখনো মানসিকভাবে স্থিত হতে পারছে না, তার জন্য সে যেন কিছুদিন পর থেকে তার কাজে যায়। তার কথা শুনে রাজি হয়ে যায়। এরপরে দেখায় কয়েকদিন বাদে অর্থাৎ তার ল ফার্মে ফিরে গেছে। মালিকদের বলে যে অনেকদিন দেরিতে আসার জন্য সে মাপ চাইছে, সে অসুস্থ ছিল, জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করেছে কিনা সেটাও সে জানতে চাইলে দুজন কর্মী বলে না। পর অর্থাৎ তার বসের সাথে দেখা করতে যায়। তার কেরিয়ার বস এখানে তাকে প্রথমে স্বাগত জানায়, এটাও বলে যে সে তার কাজের জন্য প্রাণের এভাবে ঝুঁকি নিয়েছে, এর জন্য সে কৃতজ্ঞ, দুঃখিত বটে। জানা জায়গাটা খুবই খারাপ ছিল, ভালো হয়েছে সে নিজে যায়নি। তার বস বলে সে আগে একবার গিয়েছিল, বলে তার মানে সে সেই বাড়িতে থাকেনি, তাই তো? বস জানে না সেখানে তাকে থাকতে হবে কেন, আর্থারের মতো এখানে বোকা নয়। ও বলে যে অনেক পুরনো বাড়িতে এরকম অনেক জায়গায় অনেক কিছু ঘটে থাকে, কিছুকে একেবারে বোকার মতো নিয়ে নিতে নেই নিজের উপর। তার কথাগুলো শুনে রেগে যায় আর বলতে থাকে এই বিষয়ে সে সম্পূর্ণভাবে অভিজ্ঞ ছিল, তো গেছে তার সাথে এরকম কিছু সামান্য ঘটেও ছিল হয়তো, কিন্তু সে প্রাণে বেঁচে গেছে, তার মতো বাড়াবাড়ি হয়নি। এখানে ইচ্ছাকৃতভাবে আর্থারকে পাঠিয়েছে কারণ সে ভয় পেয়েছিল। তার বস এখানে বাহানা করে বলে যে না, অন্য মক্কেল অন্য অনেক কাজের চাপ চলে এসেছিল তাই সে তাকে পাঠিয়েছে। তার বস জানায় যে সেই বাড়িটা একেবারে সম্পূর্ণ নিঃশেষ হয়ে গেছে, পুড়ে গেছে। যেহেতু সেই বাড়িতে ছিল সে আশা করবে তার আর্মির কর্মী এরকম কোনো কাজ করেনি যার জন্য বাড়িটা এভাবে সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে। আর্থারের রাগ হলো, সে নিজেকে শান্ত করে জানায় যে না, সে এরকম কোনো কাজই করেনি, সে বোকা না। তার বস এখানে জানায় যে নথিপত্র সেই বাড়ি থেকে কালেক্ট করে এনেছে যা জরুরি হতে পারে। একটা বড় বক্সের মধ্যে সে রেখেছিল, দিন আগেই যে হোটেলে সে ছিল সেই হোটেল থেকে কুরিয়ার করে দিয়েছে, এখানেই আছে। সে তাকে সেই ঘরে নিয়ে যায় আর বলে যে একবার সে যেন নিজে চেক করে নেয় যা জিনিসপত্র সে রেখেছিল সব ঠিক আছে কিনা। তার বক্স খুলে দেখতেই যাবে, তখনই ফার্মের দুজন কর্মী তার কাছে চলে আসার বলতে থাকে যেহেতু এখন সুস্থ হয়ে গেছে তার জন্য কি অ্যাপয়েন্টমেন্ট বুক করবে না, এখন না, সে যখন বলবে তখন করবে। তা জানতে চায় যে পুরনো মক্কেল মিস্টার গার্ডলার সে কি এসেছিল বা অন্য কোনো ব্যক্তি কেউ কিছু জিজ্ঞাসাবাদ করেছে তার বিষয়ে। তোরে কে দাঁড়িয়ে থাকা জ্যাক বলে কর্মীটি বলতে থাকে গার্ডলার এসেছিল এবং কোর্টে তার কেসটা হয়তো তার পক্ষেই যাবে। অন্য একজন মহিলা এসেছিল, খুব স্পষ্ট করে দেখা যায়নি, কিন্তু তার পোশাকে তাকে বিধবা মনে হচ্ছিল, শুধু তার ব্যাপারে খোঁজ করেই চলে গেছে, আর কি কিছু কাজের বিষয় বলেনি। দিকে দাঁড়িয়ে থাকা কলিগটি বলতে থাকে যে সে কি আবার অ্যাপয়েন্টমেন্ট বুক করবে। মৃত অবস্থায় থাকা এখানে আর্থারকে তাদের দুজনকে ধমক দিয়ে ঘর থেকে বের করে দেয়। ধরে ধরে দীর্ঘ শ্বাস নিয়ে এখানে আর্থারকে এটা খুলে নিয়ে সমস্ত নথিপত্র তার মধ্যে দেখতে পায় সে রেখেছিল, কিন্তু সেখানে আলুথালু করে দানিয়েলে দেওয়া সেই ছোট লিলিপুটটা খুঁজতে থাকে। না পেলে সে রাগের মাথায় সমস্ত জিনিসপত্র ছড়িয়ে দেয় ঘরের এক কোণে এবং পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য এনে সবের মধ্যে ছড়িয়ে দেয় এবং তারপরে তার মধ্যে আগুন ধরিয়ে দেয় আর ঘরের মধ্যে দাউ দাউ করে আগুন ধরে ওঠে। বাক্সটাকে দেখো সে মাথা ঠিক রাখতে পারে না, সেই বাক্সটাও আগুনের মধ্যে দিয়ে দেয়। জ্বলতে থাকা আগুনের দিকে তাকিয়ে এভিডেন্স গুলোর দিকে তাকিয়ে মনে ভাবতে থাকে এরপর যেন সব শেষ হয়ে যায়, সব অভিশাপ যেন দূর হয়ে যায়, যেন সে মনে শান্তি পায়। পরে দেখায় ল ফার্মে দমকল চলে এসেছে এবং চারিদিকে নেভায়। ঘর থেকে খুঁজে খুঁজে পেট্রোলিয়াম প্যারাফিন সে খুঁজে পায়। প্যারেলটা নিয়ে গিয়ে বসের কাছে দেখালে বলে যে কর্মীর কি মাথা খারাপ হয়ে গেছে, এখানে এত কিছু জিনিসপত্র আছে হয়েছে, সে তাড়াতাড়ি চলে এসেছে, নাহলে এখানে পুরো ফার্মেই আগুন লেগে যেতে পারতো, ফুলের বিপদ হতে পারতো বেশি। বস এখানে দমকলের কর্মীকে বলে তাদের বাঁচানোর জন্য ধন্যবাদ আর প্যারাফিনের বোতলটা তাকে দিয়ে দিতে, এভিডেন্সের মতো তার কাছে থাকবে, ব্যাপারটা হ্যান্ডেল করে নেবে তার কর্মী যেহেতু। পর আর্থারের বস আর্থারের কাছে গিয়ে বলতে থাকে তার কি মাথা খারাপ হয়ে গেছে, এগুলো কেন করেছে, এইভাবে কেন আগুন লাগিয়েছে। আর্থার উত্তেজিত হয়ে বলতে থাকে এটা তার করারই ছিল, জিনিসগুলো না পড়ালে সে তার পিছন ছাড়তো না, অভিশাপ তার গায়ে লেগে আছে। সে তার বসের গলা টিপে তাকে মারার অবস্থায় বলতে থাকে সে যেহেতু
এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করে এসেছে। দ্বিতীয়বার নিজে না গিয়ে তাকে পাঠিয়ে দিয়েছে মরার জন্য। ভেবেও দেখেনি যে তার একটা ফ্যামিলি আছে। সে জানতো তার মানসিক আর শারীরিক অবস্থা খারাপ হয়ে যেতে পারে, প্রাণও চলে যেতে পারে। অর্থাৎ তাকে ছেড়ে দিলে বস মাটিতে পড়ে যায় আর তাকে ধমক দিয়ে বলে সে তার কাজ কেড়ে নিচ্ছে, বাড়ি চলে যেতে আর সেখানেই থাকতে। পরের দৃশ্যে দেখায় আর্থার কিড বাড়িতে চলে এসেছে এবং তার ছোট পুত্র সন্তান এডওয়ার্ড তার জামা কাপড়ে হাত দিয়ে খুঁজছে। প্রতিটা দিন তার বাবা ফিরে আসার সময় তার জন্য কিছু নিয়ে আসে, আজকে কিছুই আনেনি। কথাটা বলার পরই এডওয়ার্ড তাকে জড়িয়ে ধরে। দেখা আর্থার কিড রাত হয়ে গেছে অথচ তার ঘরের মধ্যে ঘুমোতে পারছে না, তখনও তার মাথায় চিন্তা চলে যাচ্ছে। পরে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দৃশ্য দেখার চেষ্টা করতে থাকে যে তার জন্য কেউ এসেছে কিনা আর অপেক্ষা করছে কিনা, ওর উপর এখনো কোনো অশান্তি আছে কিনা। এরা তখন ঘুম থেকে উঠে পড়ে আর আর্থারকে নিজের কাছে ডেকে বলে যে তাকে শান্ত হতে। একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, সন্তানের বাবা, তার একটা গোটা পরিবার আছে, অনেক মানুষ তার আশেপাশে আছে। আবার কাজ চলে গেছে, এটা কোনো বড় ব্যাপার না। সে এখনো কোয়ালিফাইড, কোনো ফার্মে কাজ দেখেই নিতে পারবে। অতিরিক্ত যদি কিছু থেকে থাকে যেটা সে তার পত্নীর সাথে শেয়ার করতে চায় সেটা তার করা উচিত, সে সব শুনবে। তার এখানে নিজেকে সামলে নিয়ে তবুও বলতে থাকে স্টেলাকে কোনো ব্যাপার নেই, তার কাজটা চলে গেছে, এটা নিয়ে সে চিন্তিত। স্টেলা এখানে তাকে শান্ত করে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয় আর শুতে শুতে বলে কিছুদিনের জন্য বাইরে একটু ঘুরে আসতে পারে, শুধুমাত্র তারা তাদের পরিবার নিয়ে থাকবে। থার্কিডও রাজি হয়ে যায়। পরের দিন সকালের দৃশ্যেই দেখায় যে তারা একটা জায়গায় ঘুরতে এসেছে, পার্কে। সকলে মিলে একসাথে লেকের মধ্যে বোটিং করছে। অর্থাৎ তার সহ পরিবারকে নিয়ে বোটের মধ্যে বোট চালাচ্ছে। ইয়া হেইয়া করে দেখাচ্ছে ছোট পুত্র এডওয়ার্ডকে যেভাবে চালাতে হয়। এডওয়ার্ডও বইটা ধরে সেভাবেই চালনা করতে থাকে আর মিলে তাকে উৎসাহ দিতে থাকে। উনি এখানে আর্থার কিড খেয়াল করে যে দূরে অনেক লেকের জলের মধ্যেই লেভিটেট করতে থাকা অর্থাৎ ভাসমান অবস্থায় আপাতমস্তক কালো পোশাক পরিহিত সেই মহিলা দাঁড়িয়ে তাদের দিকেই তাকিয়ে আছে। অর্থাৎ সেই দৃশ্যটা দেখে একবারে স্তম্ভিত হয়ে যায়, ভয় পেয়ে যায় এবং একভাবে তাকিয়ে থাকে। তখনই তার পত্নী স্টেলা খুব জোরে চিৎকার করে ওঠে, চিৎকার করে বলতে থাকে কেউ ওপর থাকা সেই বড় গাছটা তাদের দিকেই ঝুঁকে পড়ছে। কথাটা শোনা মাত্রই আর্থার তার সহ পরিবারকে নিজে জড়িয়ে ধরে জানার চেষ্টা করলে এটা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও এগোয় না নৌকো। এই বড় গাছটা তাদের উপর পড়ে তারা একেবারে বোট ভেঙে নিচে একসাথে সহ পরিবার তলিয়ে যায়। তার শেষ পর্যন্ত এখানে কালো পোশাক পরিহিত মহিলা তার টার্গেট কমপ্লিট করে নেয়। টার্গেট যখন থেকে গিয়েছিল ডাব্রিয়েল এর ফুনারাল অ্যাটেন্ড করতে তখন থেকেই নেট গস তাকে মার্ক করে নিয়েছিল। সে মনে করেছিল যে তার সাথে যে অন্যায় হয়েছিল, দিদিজামাইবাবু যেটা করেছিল তার পুত্র সন্তানকে কেড়ে নিয়ে, কেউ ওখানে তার বিরোধী। তারপরও সে তার পুত্র সন্তানের আত্মা নিয়ে সেই বাড়িতেই থাকতো। প্রমাণ আর্থার কিড সেখানে থেকে পেয়েছিল। এই বাড়িটাকেও কোনোভাবে সে বিক্রি করে দিতে চায়নি বা অন্য কারুর যাওয়া বসতি চায়নি, তাই সে নিজেই বাড়িটাকে জ্বালিয়ে ফেলেছিল। মৃত্যু হওয়ার সময় সে অভিশাপ দিয়েছিল সকলকে, যেভাবে তার সন্তানের থেকে আলাদা করে দেওয়া হয়েছিল সেও সকল সন্তানকে তার মা বাবা থেকে কেড়ে নেবে। এজন্যই সিংফোর্ড নামক জায়গায় তাকে এভাবে দেখা গেলেই কোনো বাচ্চা আহত হতো বা মৃত্যু হতো। টার্কিড শেষ পর্যন্ত ভেবেছিল যে সে বেঁচে গেছে, সে সেইখানের সাথে জড়িত সমস্ত জিনিস পুড়িয়ে ফেলেছে। এখানে এটা তার বড় ভুল ছিল। ন্যাথানিয়েল সেই ছোট পুতুলটা দিয়ে মায়ের কথা এখানে আর্থার কিডকেই মার্ক করেছিল। কালো পোশাক পরিহিত মহিলা জেনেট গসের অভিশাপের মতে অনুযায়ী আর্থার কিড আর তার সহ পরিবার সহ বাচ্চাদের নিয়ে সাথে প্রাণ হারায়। কালো পোশাক পরিহিত মহিলাটির অভিশাপটি এখানেই সম্পূর্ণ হয়। এভাবে দেখতে দেখতে সুন্দর মিস্ট্রি হরর মুভিটির এখানেই সমাপ্তি ঘটে যায়। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।